মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে কি কারণ? অভিযোগের আঙুল স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। 13 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। গতকাল এসএসকেএম এ তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক। তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে। সেই রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? সেই রিপোর্ট কিন্তু কলকাতা টিভির হাতে অভিযোগ করা হচ্ছিল যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেই প্রসূতিকে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছে, সেই কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এবং সেই প্রসূতি বাদ দিয়ে আরো যে 3 জন প্রসূতি ছিল তাদেরও অবস্থা আশঙ্কাজনক, এমনটা কিন্তু বলা হচ্ছিল মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে। গতকালই তাদের স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো যে তদন্ত কমিটির রিপোর্টে ঠিক কি উল্লেখ করা হচ্ছে, কি কারণে এই মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। তদন্ত কমিটির রিপোর্টে কি উল্লেখ করা হচ্ছে, কি কারণে এই মৃত্যু? স্যালাইন কি দায়ী? স্যালাইনের নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার কারণেই কি এই প্রসূতির মৃত্যু হলো? দেখো অনন্যা, নিষিদ্ধ স্যালাইন বা যা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি তাই যে দায়ী বা স্যালাইন যে রিঙ্গার্স ল্যাকটেট আরএল স্যালাইন সেটা দায়ী কিনা, একমাত্র দায়ী কিনা সে নিয়ে কিন্তু তদন্ত রিপোর্টে পরিষ্কার নয়। বরং সেখানে তদন্ত রিপোর্টে রয়েছে অনেকগুলি ফ্যাক্টর, এবং যে ফ্যাক্টরগুলির মধ্যে যেটা প্রমাণিত ত্রুটি ধরা পড়েছে সেটা হচ্ছে হিউম্যান এরার ফ্যাক্টরের ক্ষেত্রে। অর্থাৎ সেদিনকে 8 তারিখ রাতে লেবার রুমে যারা কাজে ছিলেন, দায়িত্বে ছিলেন, তাদের যে কাজে গাফিলতি বা ত্রুটি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যে রিপোর্ট আজকে স্বাস্থ্য ভবনে জমা পড়বে। এবং সেখানে মূলত দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা অর্থাৎ ততটা পারদর্শী নয়, দক্ষ নয় এমন জুনিয়র ডাক্তাররা তারা এই লেবার রুমে কাজ করেছেন এই 5 প্রসূতির ক্ষেত্রে, যারা পরে অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, 2 জন ভেন্টিলেশনে এসএসকেএম এ রয়েছেন, একজন এসএসকেএম এ আইসিইউতে রয়েছেন, আর একজন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছেন, তিনি সুস্থ হওয়ার পথে। কিন্তু কেন 8 তারিখ এই পার্টিকুলার একটা ডেটের একটি রাতে কেন 5 জন যারা সন্তান প্রসব করলেন তারাই কেন অসুস্থ হলেন? অন্যদিন কেন হয়নি? কারণ রিঙ্গার্স ল্যাকটেট তার আগেও ব্যবহার করা হয়েছে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া তা পাওয়া যায়নি বা তাদের জন্য কোনো অভিযোগ ওঠেনি। ফলে এখানেই কিন্তু তদন্ত করতে গিয়ে যে তদন্ত কমিটির সদস্যরা তারা বিশেষভাবে নজর দেন তাহলে কোথায় কোথায় ত্রুটি ছিল, এবং তাতেই ধরা পড়ে যে রোস্টার অনুযায়ী সেখানে দায়িত্বে ছিলেন না চিকিৎসকরা, যাদের সিনিয়র ডাক্তার যাদের থাকার কথা তারা ছিলেন না, জুনিয়র ডাক্তাররা ছিলেন, তাও তাদের মধ্যে 2 জন আবার বিশ্রাম নিচ্ছিলেন। এবং লেবার রুমের বাইরের কে কখন ঢুকছে বেরোচ্ছে সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবং পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো তাতে হিউম্যান এরারকে অনেকটাই দায়ী করা হয়েছে, মূল দায়ী করা হয়েছে প্রাথমিকভাবে এই রিপোর্টে। কারণ প্রাথমিকভাবে বলা হচ্ছে এই যদিও ফাইনাল রিপোর্ট, প্রাথমিক এই কারণে কারণ হিউম্যান এরার ধরা পড়েছে, এটা একেবারেই স্পষ্ট এই রিপোর্টে জমা পড়বে। কিন্তু কেমিক্যাল এরার যেটা আছে কিনা সেটা দেখতে গেলে তার সেই কেমিক্যাল বা যে মেডিসিন গুলো ব্যবহার করা হয়েছিল স্যালাইন ও মেডিসিন তার যে টেস্ট করা হয় সেই টেস্টিং করে তাতে কোনো রকম কন্টামিনেশন ছিল কিনা সেটা দেখা হবে। তার রিপোর্ট আসতে 10-12 দিন সময় লাগবে। এবং যখনই কোনো প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়, লেবার রুমে নিয়ে যাওয়ার আগে শুরু হয় স্যালাইন দেওয়া। এই স্যালাইনের মাধ্যমে যে ইন্ট্রাভেনাস কিছু ওষুধ যেগুলো স্যালাইনে বোতলে পুশ করা হয়, ইনজেক্ট করা হয়, যাতে স্যালাইনের মাধ্যমে এই ওষুধগুলি প্রসূতির শরীরে প্রবেশ করে, যাতে তার লেবারের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। এবং সেখানে কিন্তু শুধু রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন নয়, এই স্যালাইনে দেওয়া হয় অক্সিটোসিন হরমোন, যাতে ইউটেরাস শিথিল হয়, যাতে সন্তান প্রসব করার ক্ষেত্রে অসুবিধা না হয়। এছাড়াও দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, তাছাড়াও দেওয়া হয় যে অজ্ঞান করার ওষুধ, এবং দেওয়া হয় বমি যাতে না হয় বা বমি ভাব না তৈরি হয় তার জন্য ওষুধ দেওয়া হয়। ফলে শুধুমাত্র শরীরে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন, বিশেষ স্যালাইনটি গেছে এমনটা নয়, একই সঙ্গে এই ওষুধগুলিও প্রবেশ করেছে, অর্থাৎ এই কেমিক্যাল গুলো এই প্রসূতিদের শরীরে প্রবেশ করেছে। এই ওষুধগুলির মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা সেটাও কিন্তু জানা দরকার, কিন্তু জানতে গেলে 10-12 দিন আরো অপেক্ষা করতে হবে যখন এই রিপোর্ট এসে পৌঁছবে। ফলে এখনই স্যালাইনই দায়ী
একথা কিন্তু এই রিপোর্টে বলা হয়নি। যদিও সেটা স্ক্যানারে রয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ, কারণ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু হিউম্যান এরার সেটা স্পষ্টভাবে ধরা পড়েছে। এবং আজকে এই রিপোর্ট, ফাইনাল রিপোর্ট জমা পড়ার পর স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয় যে তার দিকে নজর থাকবে হিউম্যান এরারের ক্ষেত্রে। এবং পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই যে স্যালাইনকে ঢাল করে এই স্যালাইনের মধ্যে ত্রুটি ছিল বলে রটিয়ে দিয়ে কেউ কি তাদের দায়িত্বের প্রতি যে অবহেলা হয়েছে, কর্তব্যে তারা যে অবহেলা করেছেন তাকে ঢাকতে চেষ্টা করেছেন। কারণ স্যালাইনকে দায়ী করে বিক্ষোভ, রীতিমতো ধুন্ধুমার কাণ্ড হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। সারা রাজ্যে রিঙ্গাস ল্যাকটেট ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্র দপ্তরের নির্দেশ দিয়ে। ফলে এখন হয়তো রিঙ্গাস ল্যাকটেট ব্যবহার হবে না, কিন্তু সেদিন বা তার আগেও এই রিঙ্গাস ল্যাকটেট ব্যবহার হয়েছে, প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হয় লেবার রুমে। এছাড়াও সার্জারির ক্ষেত্রে সমস্ত সার্জারি ডিপার্টমেন্টে রিঙ্গাস ল্যাকটেটই ব্যবহার করা হয়। তাদের ক্ষেত্রে কোনোদিন কোনো অভিযোগ উঠলো না। অথচ পার্টিকুলারলি গত 8 তারিখে রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে রাতে যে 5 জন প্রসব করলেন সন্তান, তাদের ক্ষেত্রে এই শারীরিক অবস্থার অবনতি হলো কেন, সেটা কিন্তু বড় প্রশ্ন। সেখানে শুধুমাত্র একটা ফ্যাক্টর স্যালাইন এমনটা নয়, যা তদন্ত রিপোর্টে উঠে এসছে, তাতে হিউম্যান এরারও ধরা পড়েছে এবং সেটা মারাত্মক গাফিলতি ধরা পড়েছে। সব মিলিয়ে এই রিপোর্টে এই তথ্যগুলি বা যে তদন্ত কমিটি যারা ছিলেন, যে সদস্যরা, তারা তাদের বিশ্লেষণ, তারা কি পর্যবেক্ষণ করেছেন, সেগুলো পুরোটাই তুলে ধরে রিপোর্ট জমা দেবেন আজকে 12টার পরে। অনন্যা, নিমাই, তুমি যে বারবার বলছো যে কর্তব্যে গাফিলতির কথা বলা হচ্ছে, আর কর্তব্যের গাফিলতির কথা ঢাকতে গিয়েই কোথাও গিয়ে স্যালাইনকে দায়ী করা হচ্ছে যে স্যালাইনের কারণে এই মৃত্যু হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে কি কিছু বলা হয়েছে? কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়েছে যে কেন সেই দিন লেবার রুমে ছিলেন না সিনিয়র ডাক্তাররা? দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ মৌসুমী নন্দী, তাকে গতকালই যে বৈঠক হয় এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এবং উপস্থিতিতে যে তদন্ত কমিটি এবং তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ এবং মৌসুমী নন্দী অধ্যক্ষ মেদিনীপুর মেডিকেল কলেজ, তাকেও ডেকে পাঠানো হয়। রীতিমতো তাদের জিজ্ঞাসাবাদ করার মতো জবাবদিহি করা হয় এবং জবাবদিহি করা হয় কেন রোস্টার অনুযায়ী চিকিৎসকরা তাদের দায়িত্বে থাকছেন না, তারা কেন ফাঁকি দিচ্ছেন, তারা কি তাহলে বাইরে প্র্যাকটিস করার জন্য হাসপাতালে যে দায়িত্ব সেটা পালন করছেন না, কেন বা এটা কর্তৃপক্ষের নজরে আসেনি, এটা কতদিন ধরে চলছে, এই পুরো বিষয়গুলি তাদের কাছে জবাবদিহি করা হয় এবং তারা যা তাদের উত্তর দেন, তবে তারা সঙ্গে আমাদের সামনে মুখ খোলেননি। তারা জানিয়েছেন যে যা বলার তা সচিব এবং তদন্ত কমিটির সামনে তারা জানিয়েছেন। ফলে এখানে ত্রুটি ধরা পড়েছে এই রিপোর্টে, অন্তত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এই রিপোর্টে তা স্পষ্ট হয়েছে এবং এই স্পষ্ট হওয়ার ফলে স্যালাইন দায়ী কিনা সেটা, সেই বিষয়টা টেস্টিং রিপোর্টের পরে জানা যাবে। কিন্তু স্যালাইন ছাড়া কারা কারা কি দায়ী, সেটার মধ্যে কিছুটা অংশ হচ্ছে মানে কিছুটা পার্ট যে হিউম্যান এরার, সেটা কিন্তু ধরা পড়ছে, স্পষ্ট ধরা পড়ছে সেই ত্রুটি বা গাফিলতির কথা। এবং বাকি স্যালাইন নাকি অন্য মেডিসিন যেগুলো স্যালাইনের মাধ্যমে চলেছে সেগুলোর মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা, যে টেস্টিং রিপোর্ট আসার পর স্যাম্পেলগুলো সমস্ত স্যাম্পেল কালেক্ট করে পাঠানো হয়েছে টেস্ট করার জন্য। তার রিপোর্ট এলে তারপর স্যালাইন নাকি অন্য ওষুধ দায়ী নাকি দায়ী এরা কেউ ছিল না, হিউম্যান এরারই শুধু দায়ী ছিল, সেটা স্পষ্ট হবে। অনন্যা, নিমাই, এই যে 3 প্রসূতিকে যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে, ইতিমধ্যেই আমরা যে খবর পেয়েছি দর্শকদের দিয়েছি যে 5টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, 5 সদস্য সেই মেডিকেল বোর্ডের মধ্যে রয়েছেন। এই 3 প্রসূতি, তাদের শারীরিক অবস্থা এখন কেমন? মেডিকেল বোর্ড যে গঠন করা হয়েছে সেই বোর্ডের তরফে কি বলা হচ্ছে? অনন্যা, যে 3 জনকে নাসরিন খাতুন, মাম্পি সিংহ এবং আমিনা বিবি, এই 3 জনকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ দুজন ভেন্টিলেশনে ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে, অন্য আরেকজন ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন আমিনা বিবি। এই 3 জনকে নিয়ে আসা হয় গ্রিন করিডোর করে রাত 10:30 নাগাদ এসএসকেএমে পৌঁছে। তার আগেই 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে রেখেছিল এসএসকেএম কর্তৃপক্ষ, যাতে দ্রুত চিকিৎসা দেওয়া যায় এবং
চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি না থাকে, উচ্চ মানে উন্নত মানের চিকিৎসা এবং একদম বিশিষ্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা চিকিৎসা হয় রাজ্যের 1 নম্বর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর দ্রুততার সঙ্গে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে 2 জনকে এবং একজনকে ক্রিটিক্যাল কেয়ারের যে সাধারণ বেড রয়েছে তাতে রাখা হয়েছে, কারণ তার শুধু অক্সিজেন সাপোর্ট ছাড়া কি দরকার ছিল না, দরকার হয়নি এখনো পর্যন্ত। এবং এদের প্রত্যেকেরই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে ডায়ালিসিস শুরু হয়েছিল, কারণ তাদের রক্তে হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছিল এবং এখানে তার জন্য যে মেডিকেল গ্রুপ গঠন করা হয়েছে তাতে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ এবং অ্যানাস্থেসিস্ট ছাড়াও নেফ্রোলজিস্টকে রাখা হয়েছে এই কমিটিতে। এবং এই বোর্ড গতকাল রাতেই যখন রওনা দিয়েছিলেন এই 3 প্রসূতিকে অসুস্থ পিস্তুকে নিয়ে যে রিং করিডোর করে কনভয় যখন রওনা দেয় তখনই তারা হাসপাতালে চলে এসেছিলেন এবং রোগী আসা মাত্রই তারা তাদের চিকিৎসা শুরু করেন, পর্যবেক্ষণ শুরু করেন, মনিটরিং করা শুরু হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে কাল রাত থেকেই এবং কোন নিরন্তর একটা পর্যবেক্ষণ যেমন চলছে তেমনই একেবারে এই মেডিকেল বোর্ড এবং তার সহযোগী যারা চিকিৎসক বা চিকিৎসাকর্মী রয়েছেন তারা দ্রুততার সঙ্গে এবং যাতে আরো উন্নত পরিষেবা দেওয়া যায়, যাতে সুস্থ করা যায় তার জন্য একেবারেই যতটা সম্ভব চেষ্টা করার সেটা করছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় নিমাই। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে কি কারণ? অভিযোগের আঙুল তোলা হচ্ছিল স্যালাইনের দিকে। রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, এই স্যালাইন দেওয়ার ফলেই এরকম ঘটনা ঘটেছে এমনই অভিযোগ কিন্তু করা হচ্ছে। আজ দুপুরের পর তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে। 13 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই তদন্ত কমিটি। গতকাল এসএসকেএম তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক হয়। তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছে কলকাতা টিভি। এই মুহূর্তে নজর রাখবো মেডিকেল কলেজ থেকে, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা আমরা পেয়েছি। অন্যদিকে 3 জন প্রসূতিকে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আরো প্রসূতি তারা মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছে, তাদের এখন কি অবস্থা, সার্বিক পরিস্থিতি একটু বলো। হ্যাঁ অনন্যা, যেটা দেখা যাচ্ছে যে গত 2-3 দিন ধরে জটিলতা তৈরি হয়েছিল তার কিন্তু এখন অনেকটাই নিরাময় হয়েছে, কারণ এই মুহূর্তে ট্রিটমেন্ট খুব সুন্দরভাবেই হচ্ছে। আমার বাড়ির লোকদের সাথে কথা বলেছিলাম, সে কিন্তু বাড়ির লোকরা যেটা জানাচ্ছে যে কিছু বাড়ির লোক জানাচ্ছে যে তাদেরকে অক্সিজেন স্যালাইন এবং অন্যান্য ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে, কিন্তু আবার কোনো বাড়ির লোক জানাচ্ছে যে তারা সম্পূর্ণ হসপিটাল থেকে পাচ্ছে। আমাদের সামনে কিছু পরিবার বাড়ি আছে, তাদেরকে জিজ্ঞেস করবো যে তাদের মধ্যে আপনার কে ভর্তি আছে? বৌমা। হ্যাঁ বৌমা। কেমন আছেন? আমি তো এলাম, এখন কিরকম আছে এখন সঠিক জানি। ভয় লাগছে? না, ভয়ের কিছু কারণ নেই। কোনো আতঙ্ক কাজ করছে? না না না, সেরকম কিছু নেই। আপনার নাম? আমার নাম বীরু খান। কে ভর্তি আছে? আমার মিসেস ভর্তি আছে। আপনার মিসেস ভর্তি? কি হয়েছিল? ওই ডেলিভারি সিজার হয়েছে কাল। বাচ্চা হয়েছে? হ্যাঁ বাচ্চা হয়েছে। এখন কেমন আছেন? এখন সুস্থ আছে। এখন স্যালাইন বা অন্যান্য ওষুধ কি হসপিটাল থেকে দিচ্ছেন? সব তো কিনতে হচ্ছে বাইরে থেকে। বাইরে থেকে কিনতে হচ্ছে? একদমই তাই অনন্যা, বাইরে থেকে কিছু ওষুধ স্যালাইন যেমন কিনতে হচ্ছে, তবে কিছু ওষুধ কিন্তু হসপিটাল থেকেও দেওয়া হচ্ছে, যেটা তবে এক মোটের উপর বলতে পারি যে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং ট্রিটমেন্ট অনেকটাই বেটার হচ্ছে। অনন্যা, সঞ্জীব, আরো তারা রয়েছেন, আরো লোকেরা পেশেন্ট পার্টি তারা বাইরে রয়েছেন, তাদের সঙ্গেও যদি কথা বলা যায়। তার কারণ যেটা তুমি জানালে যে স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে। অন্যদিকে আমরা এর আগেও যে খবরটা পেয়েছি যে স্যালাইন দেওয়ার আগে পেশেন্ট পার্টির তরফে লিখিত নেওয়া হচ্ছিল যে স্যালাইন দেওয়া হবে কিনা, তারপর বলা হচ্ছিল যে স্যালাইন বাইরে থেকে কিনতে হবে। আরো পরিবারের লোকেরা তারা ওখানে রয়েছেন, যাদের পেশেন্ট ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? হ্যাঁ, কেমন আছে? এই যে এখন সিটি স্ক্যান করতে নিয়ে যাচ্ছি। কি হয়েছিল আপনার? ও পেশেন্ট রাতে পড়ে গেছিল ভোরে। এক মিনিট অন্য, আমি আর একটু কথা বলবো, আমার ক্লায়েন্ট পার্সনকে দেখাতে বলবো। আপনার নাম? আমার নাম আরতি দণ্ডপাট। কে পেশেন্ট, কে আছে ভর্তি? নাতবু। নাতবু, কি হয়েছে ওনার?
ছেলে চলেছে। এখন কেমন আছেন উনি? ভালোই আছে। হসপিটাল থেকে যে স্লাইন ওষুধ দিচ্ছে না আপনাকে কিনতে হচ্ছে বাইরে থেকে? আমরা বাইরে থেকে কিনতে হচ্ছে একদমই অনন্য। তাই কিন্তু ওরা বিভিন্ন পেশেন্ট পার্টি যেমন জানাচ্ছে যে তারা বাইরে থেকেই অক্সিজেন স্লাইনের যেমন বোতল কিনছে এবং অন্যান্য ওষুধগুলো বাইরে থেকে কেনা হচ্ছে, হসপিটাল থেকে তবে দেওয়াও হচ্ছে, এটাও কিন্তু অভিযোগ আসছে খবর। অনন্য, ধন্যবাদ তোমায় সঞ্জীব। আমাদের সঙ্গে সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পেশেন্ট যারা রয়েছে, তাদের বাড়ির লোক যারা রয়েছেন, তারা কিন্তু জানাচ্ছেন এখন আতঙ্কিত হওয়ার মতো আর কিছু নেই, তারা আতঙ্কে নেইও, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অন্যদিকে এই যে স্যালাইন, এই স্যালাইন কিন্তু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, ওষুধ সেই সমস্ত ওষুধ কিন্তু বাইরে থেকে কিনে এনে পেশেন্টকে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু জানানো হলো পেশেন্টের যে বাড়ির লোক ছিল তাদের তরফে।